আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সমর্থকেরা কথায় কথায় আওয়ামী লীগ আমলে ভোটাধিকার কেড়ে নেয়ার অভিযোগ তোলেন। তবে অন্তর্বর্তী সরকারের 1 বছরেও নির্বাচন দেওয়া হয়নি। বিভিন্ন চাপের মুখে আগামী ফেব্রুয়ারিতে ভোটের কথা বলা হলেও তা নিয়ে রয়েছে অস্পষ্টতা। বিএনপির চা অনুযায়ী নির্বাচনের ঘোষণা দেয়ায় ডক্টর ইউনূসের উপর বেজায় অভিমান করেছে কিংস পার্টি এনসিপি। তাদের সঙ্গে যোগ দিয়েছে জামাতও। এই অবস্থায় নির্বাচন আদৌ ফেব্রুয়ারিতে হবে কি না, হলে সেটি কেমন নির্বাচন হবে তা নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সারা দেশে। ভোটারদের মধ্যেও হারাতে বসেছে নির্বাচন নিয়ে আগ্রহ। এমনকি জুলাই আন্দোলনের নেতৃত্বের জায়গায় থাকা রাজনৈতিক দলের জনসমর্থনেও ধস নেমেছে। আবার অধ্যাপক ইউনূস ঘোষণা দিয়ে বলেছিলেন দেশে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না, কিন্তু এখনো জরিপে তার কিংস পার্টি এনসিপির চেয়ে বহু গুণে মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে চায়। জরিপ বলছে নির্বাচনে কাকে ভোট দিবেন সেই প্রশ্নে সিদ্ধান্তহীন মানুষের হার 1 বছরের ব্যবধানে বেড়েছে 10%। এর অর্থ হলো যেসব দলকে নিয়ে আগামী নির্বাচন হওয়ার কথা তাদের বিষয়ে দিনে দিনে বাড়ছে নেতিবাচক মনোভাব। এমনকি ম্যাজিক ম্যান ডক্টর ইউনূসের শাসনামলে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশা হারাতে বসেছে সাধারণ মানুষ। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন, সংস্কার, নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা নিয়ে চালানো একটি জরিপের ফল প্রকাশ হয় 11 আগস্ট। ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGD এই জরিপ পরিচালনা করে। জরিপের প্রশ্ন ছিল আগামী নির্বাচনে কোন দলের প্রার্থীকে ভোট দিবেন। এমন প্রশ্নের জটপট উত্তর দেয়নি প্রায় বহু মানুষ। 48% মানুষ সিদ্ধান্ত নিতে পারছে না কাকে ভোট দিবে। অথচ গত বছরের অক্টোবরে এমন একটা জরিপে এই হারটি ছিল 38%। 10 মাসের ব্যবধানে 10% মানুষ দোটানায় পড়ে গেল। মানে এই 10% মানুষ আগে যাদের ভোট দিবে বলেছিল তারা এখন বুঝতে পারছে ওই দলগুলোর প্রার্থীদের ভোট দিলে জেলাও সেই কদুই হবে। জরিপে দেখা গেছে নির্বাচনের দৌড়ে থাকা বিএনপি ও জামাতের প্রতি জনসমর্থন কমতির দিকে। কারণটা খুব পরিষ্কার, বিএনপি ও জামাত ক্ষমতায় না থেকেও ক্ষমতাশালী। গত 1 বছরে বিভিন্ন ধরনের দুর্নীতি, চাঁদাবাজি, মব সন্ত্রাসের সঙ্গে বিএনপির জড়িত থাকার বহু অভিযোগ সংবাদ মাধ্যমে এসেছে। এসব ঘটনায় অনেক নেতাকর্মীকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তবে এসব বহিষ্কার প্রায় সবগুলোই লোক দেখানো বলেও অভিযোগ আছে। অন্যদিকে মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ইস্যুতে বিতর্কিত ভূমিকায় দেখা গেছে জামাতকে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিবিরের আধিপত্য প্রতিষ্ঠার ঘটনা নানান সমালোচনার জন্ম দিয়েছে। সব মিলিয়ে দল দুটির জনসমর্থনে ভাটা পড়ার ইঙ্গিত দেখা যাচ্ছে জরিপে। আগামী সংসদ নির্বাচনে কাকে ভোট দিবেন এই প্রশ্নে মাত্র 12% মানুষ বিএনপির পক্ষে ভোট দেওয়ার কথা বলেছে। গত অক্টোবরে একই প্রশ্নে বিএনপির পক্ষে ছিল 16.30% মানুষ। অর্থাৎ 8 মাসে প্রায় 4.5% জনসমর্থন হারিয়েছে দলটি। অন্যদিকে এখনো 10.40% মানুষ জামাতকে ভোট দেওয়ার কথা জানায়। 8 মাস আগে এটি ছিল 11.30%। আবার অন্য ইসলামী দলগুলোর প্রতি জনসমর্থন নেমেছে একেবারে তলানিতে। গত অক্টোবরে তাদের প্রতি জনসমর্থন ছিল 2.60% মানুষের, এখন তা নেমেছে মাত্র 0.7%। দর্শক, জরিপে কিংস পার্টি এনসিপির কিছুটা জনসমর্থন বাড়ার কথা বলা হয়েছে। গত বছর অক্টোবরে তাদের প্রতি 2% মানুষের সমর্থন ছিল। 8 মাস পর তা বেড়ে হয়েছে 2.80%। মজার বিষয় হলো আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখার বিষয়ে সব আয়োজন প্রায় শেষ করেছে সরকার ও তাদের মিত্ররা। এরপরেও জরিপে অংশ নেওয়া 7.30% মানুষ বলেছেন তারা আওয়ামী লীগকে ভোট দিতে চায়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয় 10 মে। এর 6 মাস আগে বিআইজিডির জরিপের সময় 8.90% মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে চেয়েছিল। দলটির কার্যক্রম নিষিদ্ধ করার পরেও এই হার কমেছে মাত্র 1.5%। আবার তাৎপর্যপূর্ণভাবে কাকে ভোট দিতে ইচ্ছুক সেটি বলতে না চাওয়ার হার বেড়েছে ঠিক 1.5%।
দর্শক, গত বছরের 30 অক্টোবর ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস বলেছিলেন বাংলাদেশে আওয়ামী লীগের কোনো স্থান নেই। অধ্যাপক ইউনূস তার এই কথা প্রতিষ্ঠিত করার জন্য গত 10 মাসে বহু চেষ্টা করেছেন। দলটির 50,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, বহু নেতাকর্মী ঘর ছাড়া, দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তারপরও কেন তার কিংস পার্টি এনসিপির চেয়ে দেশের মানুষ বহু গুণে আওয়ামী লীগকে ভোট দিতে চায়? গত অক্টোবরে জরিপে অংশ নেওয়া 12.90% মানুষ তাদের পছন্দ জানাতে রাজি হননি। এখন সেই হার দাঁড়িয়েছে 14.4%। প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকার যেখানে ইতিহাসের সেরা বাক স্বাধীনতার সময়কালের দাবি করছে, সেখানে রাজনৈতিক পছন্দ জানাতে অনাগ্রহী মানুষের হার বাড়ছে কেন? আবার সবার অংশগ্রহণে নির্বাচন হলে পছন্দ জানাতে অনিচ্ছুক এই প্রায় 14.5% মানুষের ভোট কোন দলের পক্ষে যাবে? আবার সিদ্ধান্তহীনতায় ভোগা ভোটারের হারও কেন দিনে দিনে বাড়ছে? কেন জুলাই আন্দোলনের মিত্রপক্ষের রাজনৈতিক দলগুলোকে নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতে শুরু করেছেন বেশিরভাগ ভোটার? মাত্র 8 মাসের ব্যবধানে 10.5% মানুষ তাদের আগের সমর্থন থেকে সরে এসেছে। সব দলকে নিয়ে ভোট হলে তারা কোন দলকে বেছে নিতে চাইবেন? দর্শক, গত 1 বছরে জুলাই আন্দোলন নিয়ে উচ্ছ্বাসে ভাটা পড়েছে নানান কারণে। মব সন্ত্রাস সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতির পেছনে সরকার এবং তাদের মিত্র রাজনৈতিক দলের ভূমিকাকে দায়ী করছে মানুষ। সেই সঙ্গে বেকারত্ব সহ বেহাল অর্থনীতি নিয়েও তৈরি হয়েছে চরম ক্ষোভ। সরকার ও তার মিত্ররা যেসব বিষয় নিয়ে মেতে আছে, সেগুলো নিয়ে মানুষের অনাগ্রহ ফুটে উঠেছে জরিপে। সংবিধান ও নির্বাচনী ব্যবস্থার সংস্কার নিয়ে ডক্টর ইউনূস ও তার মিত্ররা মেতে থাকলেও মানুষের মূল চাহিদা আইন শৃঙ্খলার উন্নতি। জরিপে কোন সংস্কারগুলো প্রয়োজন বলে মনে করেন, এমন প্রশ্নে একাধিক উত্তর দেওয়ার সুযোগ ছিল। এই প্রশ্নের উত্তরে সবচেয়ে বেশি 30% মানুষ আইন শৃঙ্খলার উন্নয়ন করতে বলেছেন। এরপরই আছে আইন ও বিচার ব্যবস্থার উন্নতি এবং অর্থনীতি বা ব্যবসা চাঙ্গা করা। মানুষ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে বলেছে বেকারত্ব কমাতে। এর বাইরে রাজনৈতিক অস্থিরতা ও অসহনশীলতা কমানো এবং নির্বাচনী ব্যবস্থার সংস্কারের কথা বলেছেন 19% মানুষ। অর্থাৎ নির্বাচনী ব্যবস্থার সংস্কার নিয়ে এনসিপি জামাত মেতে থাকলেও দেশের বেশিরভাগ মানুষ একে গুরুত্বই দিচ্ছে না। তারা জোর দিচ্ছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ তাদের জীবন মানের উন্নয়নে। দর্শক, সাধারণ মানুষের চাহিদার সঙ্গে সরকারের মিত্র দলগুলোর কোনো ধারণা যে নেই, সেটি প্রতিদিনই প্রমাণ হচ্ছে। মানুষ যেখানে জীবনের নিরাপত্তা দাবি করছে, সেখানে সরকার সমর্থকেরা হাজির করছে নিত্য নতুন বাহানা। এমনকি এনসিপি ও জামাতের মতো বেশ কিছু দলের ভূমিকায় স্পষ্ট নির্বাচন পেছানোই তাদের মূল লক্ষ্য। সবশেষ সরকারের ঘনিষ্ঠ মিত্র জামাত সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক বা পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে। আবার নির্বাচনের আগে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার ও আওয়ামী লীগের বিচারের দাবিও নতুন করে তুলেছে দলটি। জামাতের এসব দাবি থেকে স্পষ্ট, বিএনপিকে ফেব্রুয়ারিতে নির্বাচনের আশ্বাস দেওয়া হলেও সেই পথটি মসৃণ হবে না। জুলাই ঘোষণাপত্রের পরপরই হতাশা জানায় জামাত এবং এনসিপি। এবার জামাতের পক্ষ থেকে এলো আন্দোলনে নামার ঘোষণা। বর্তমানে সক্রিয় দলগুলোর এসব কৌশল এবং নির্বাচনী অস্পষ্টতার কারণে তাদের প্রতি কমছে জনসমর্থন, আর সেটাই বেরিয়ে এসেছে বিআইজিডি এর এই জরিপে। অংশগ্রহণকারীদের সর্বোচ্চ অংশ এখনো মনে করছে বর্তমান কাঠামোতে নির্বাচন হলে বিএনপি জিতবেন। তাদের প্রতি জনসমর্থনের হার মাত্র 12% হলেও দলটির জয়ের ব্যাপারে নিশ্চিত 38% মানুষ। গত কয়েক মাসে জামাত এবং এনসিপির চরম হাঁকডাকের পরেও মাত্র 13% মানুষ মনে করেন আগামী নির্বাচনে জামাত জিতবে। এনসিপির জয়ের সম্ভাবনা দেখছেন মাত্র 1%। অর্থাৎ যারা এখন এনসিপি করছেন তাদের বেশিরভাগই জানেন আওয়ামী লীগকে বাদ দিয়ে আগামী নির্বাচন করা হলেও এনসিপির প্রার্থীদের জামানত হারাতে হবে। এমন অবস্থায় স্বাভাবিকভাবেই নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে জামাত ও এনসিপি, আর বিএনপি চাইবে জনসমর্থন আরও কমার আগেই ভোটে জয়ী হয়ে সরকার গঠন করতে। প্রশ্ন হলো, এই সমীকরণে শেষ পর্যন্ত কারা জিতবে?
ভোটের মাধ্যমে ক্ষমতায় না যাওয়ার বিষয়টি বুঝে ফেলা এনসিপি এবং জামাতকে কোন কৌশলে নিয়ন্ত্রণে রাখতে পারবে বিএনপি? আবার ডক্টর ইউনূসী বা এসব জরিপ থেকে নতুন কোন খেলার ছক কষবেন? এখন এ পর্যন্ত সবাই ভালো। আসসালামু আলাইকুম। 15 আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তিনি একটি মন্তব্য করেছেন, এটি বিভিন্ন গণমাধ্যমে এসেছে। তিনি নাকি বলেছেন বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড হয়েছে, এটি দুঃখজনক। তবে এ দিনটি আগস্টের অন্য 31 দিনের মতোই কেউ ধানমন্ডিতে বা কোথাও কর্মসূচি করতে গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমি শুরুতেই বলেছি যে তিনি নাকি বলেছেন। এখন কোথায় বলেছেন? গত 10 আগস্ট রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কয়েকজন সাংবাদিকদের একান্ত সাক্ষাৎকারে এই কথা বলেছেন। একান্ত সাক্ষাৎকারে আমি নিউজটা যখন প্রথম দেখলাম 10 তারিখেই একটু চমকে উঠেছিলাম। এই ধরনের মন্তব্য শফিকুল আলম করতে পারেন কিনা ভালো করে ক্রস চেক করে দেখার চেষ্টা করলাম। তবে ফরেন সার্ভিস একাডেমিতে ফর্মাল যে তার সংবাদ সম্মেলন ছিল সেই ভিডিও ক্লিপের আমি কোথাও এ ধরনের কোনো মন্তব্য দেখিনি এবং এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে শেয়ার করছেন। এই নিউজটি কোথায় কোথায় আমার চোখে পড়েছে? এনটিভির অনলাইন পোর্টালে চোখে পড়েছে, যাই দিন পত্রিকার নিউজে চোখে পড়েছে। আমি 2 দিন দেখার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম। দেখলাম যে এই নিউজটা এইসব গণমাধ্যম উইথড্র করেনি এবং অন্যান্য অনেক ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম নয় গণমাধ্যমে এসেছে। এবং যেহেতু এই নিউজে বলা হয়েছে যে একান্ত সাক্ষাৎকারে কয়েকজন সাংবাদিককে বলেছেন, সেহেতু আমরা ধরে নিতে পারি যে তিনি এটি বলেছেন। এবং যেহেতু প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম গত 2 দিনেও এই বিষয়ে কোনো ধরনের কোনো প্রতিবাদ করেননি যে আমি এই ধরনের কোনো মন্তব্য করিনি, সেহেতু আমরা ধরে নিচ্ছি তিনি এই বক্তব্যটি দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব পরিবারের হত্যাকাণ্ডের শিকার হলেন এমন একটি দিন নাকি আগস্টের অন্য যে 31 দিন আর সব দিনের মতোই স্বাভাবিক? কেন স্বাভাবিক হবে তার কাছে? ব্যক্তিগতভাবে তার কাছে স্বাভাবিক মনে হতেই পারে। আবার ডক্টর ইউনূস সরকার যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করে যাচ্ছেন, অনেক কিছু ধ্বংস করছেন, সেই সরকারের পার্ট হিসেবে মিস্টার শফিকুল আলমের কাছে তো এটি স্বাভাবিক হতেই পারে, এতে আমাদের অবাক হওয়ার কিছু নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি বললেন যে 15ই আগস্টকে কেন্দ্র করে কেউ ধানমন্ডিতে অথবা অন্য কোথাও কর্মসূচি করতে গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোন আইনে তিনি ব্যবস্থা নেবেন? যদি আওয়ামী লীগের কেউ বা সংগঠিত হয়ে কেউ দলীয় ব্যানারে কোনো কর্মসূচি করতে যান, সেক্ষেত্রে ব্যবস্থা নিতেই পারেন যে আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড এই মুহূর্তে নিষিদ্ধ রয়েছে। কিন্তু সাধারণ মানুষের পক্ষ থেকে অথবা অন্য কোনো সামাজিক কিংবা সাংস্কৃতিক সংগঠন অথবা অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে যদি এই ধরনের কোনো কর্মসূচি নেওয়া হয়, সেগুলোকে তিনি বাধা দিবেন কোন আইনে? এই বাংলাদেশে আদালত কর্তৃক প্রমাণিত এবং দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি যখন প্রদর্শন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এলাকায়, যখন জামাত শিবির তাদের ছবি প্রদর্শন করে জুলাই আন্দোলন উদযাপন করতে গিয়ে, তখন তো শফিকুল আলমরা টু শব্দটি উচ্চারণ করেন না, নাকি সেগুলোতে শফিকুল আলম সাহেবরা উচ্ছ্বাস বোধ করেন, উজ্জীবিত বোধ করেন, আনন্দিত বোধ করেন? হতেও পারে, অস্বাভাবিক কিছু নয়। তারা যা কিছু করছেন, যা কিছু দেখাচ্ছেন, তাতে যদি তারা এমনটা মনে করে থাকেন, সেখানেও অবাক হওয়ার কিছু থাকবে না নিশ্চয়ই। মানবাধিকার কর্মী, সিনিয়র আইনজীবী, মুক্তিযোদ্ধা জেরাই খান পান্না এবং ডক্টর কামাল হোসেন, তার সম্পর্কে আর বর্ণনা দেওয়ার নিশ্চয়ই কিছু নেই, বা তাদের কারো সম্পর্কেও
নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। তারা মঞ্চ ৭১-এর পক্ষ থেকে 15 আগস্ট মিছিল নিয়ে ধানমন্ডি 32 নম্বরে যাবেন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে, এমন একটি খবর গুঞ্জন কিংবা গুজব আকারে ছড়িয়ে পড়ল। যদিও জেরাই খান পান্না তিনি তার ফেসবুকের মাধ্যমে লাইভ করে জানিয়েছেন যে না, এটি কেবলই গুঞ্জন, মঞ্চ ৭১-এর পক্ষ থেকে এ ধরনের কোনো কর্মসূচি নেওয়া হয়নি। তো যাই হোক, এই বিষয়টি যখন গুঞ্জন বা গুজব আকারে ছড়িয়ে পড়ল, তখন বিদেশে পলাতক ইউটিউবারদের কারো কারো পক্ষ থেকে, আরও যদি নির্দিষ্ট করে বলি, ফ্রান্স থেকে এই ধরনের কেউ যারা বাংলাদেশের জঙ্গিবাদকে উৎসাহিত করছেন, যারা দিনরাত বাংলাদেশকে অস্থিতিশীল করতে হেট স্পিচ ছড়াচ্ছেন, তেমনই একজন ফেসবুকে ঘোষণা দিলেন 15 আগস্টে কোনো শোক মিছিল করতে দেওয়া হবে না, ধানমন্ডি 32 নম্বর অভিমুখে যেই মহাপুরুষই আসুক বা আসার চেষ্টা করুক, পরিণতি ভালো হবে না। নিঃসন্দেহে তিনিও ধরে নিয়েছেন যে জেরাই খান পান্না অথবা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে এই ধরনের কোনো কর্মসূচি হতে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে তিনি এই মন্তব্যটি করেছেন এবং বলছেন, মাইন্ড ইট, ঢাকা শহরকে আরেকটা যুদ্ধক্ষেত্র বানায়েন না। মনে রাখবেন, ধানমন্ডি 32 নম্বরের ফ্যাসিবাদের তীর্থস্থান, ফ্যাসিবাদের তীর্থস্থানের যে কোনো গ্লোরিফিকেশনের চেষ্টাকে সর্বশক্তি দিয়ে জনগণ রুখে দেবে। কোন জনগণ? 32 নম্বর কারা ভেঙেছিলেন এবং তাদের নির্দেশেই তো, তাদের উৎসাহেই 32 নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল এবং সরকারের কোনো উপদেষ্টা প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন ঠিক একই ভাষায় যে আজ ফ্যাসিবাদের তীর্থস্থান গুড়িয়ে দেওয়া হবে। তো শফিকুল আলম সাহেবরা তো তাদের সাথে একমত পোষণ করবেনই। 15 আগস্ট কেউ যদি কোনো ধরনের কর্মসূচি পালন করে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোন আইন তিনি নিশ্চয়ই দেখাতে পারবেন না। এবং যেহেতু এটি কোনো ভিডিও ক্লিপে পায়নি, যদি ধরেও নিই যে তিনি এই বক্তব্য দেননি, হয়তো কোনো রকমের কোনো কারণে বিশেষ কোনো অবস্থায় এই নিউজটি কোনো গণমাধ্যমে এসেছে, তারপরেও তিনি প্রতিবাদ দেননি, তাহলে কি ধরে নেব যে এই কারণেই দেননি যে বিশাল শক্তিমান কথিত পলাতক ইউটিউবাররা যখন এই ধরনের কথা বলছেন, তখন আবার এই নিউজের প্রতিবাদ করলে আবার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হয়ে যায় কিনা, সেই ভয় থেকেও হয়তো তিনি প্রতিবাদ জানাতে সাহস পাননি। তবে ধরে নিতে পারি যে তিনি এটি অবশ্যই বলেছেন। এটি মিস্টার শফিকুল আলমের মুখ থেকে উচ্চারিত হওয়া অস্বাভাবিক কিছু নয়। আর যেহেতু এনটিভি কিংবা জায়দিনের মতন গণমাধ্যমে এই শব্দগুলো এসেছে যে একান্ত সাক্ষাৎকারে এই কথা বলেছেন, সেখানে আর ভিডিও ক্লিপ থাকার কথা নয়। ভালো থাকুন সবাই।